হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসআর স্টাডি নেস্ট। আমরা এই ভিডিওতে আজকে ফাজিল থার্ড সেমিস্টার ইসলামিক হিস্টোরি সাবজেক্টের আমাদের যে ইউনিট পর্যন্ত পড়েছিলাম বা যতটুকু অংশ পড়েছিলাম তারপরের থেকে আমরা পড়ব। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আবুল আব্বাস সাফা এবং আবু জাফর আল মানসুর সম্পর্কে আমরা পড়েছিলাম। আজকে আমাদের মেনলি যেটা রয়েছে তারপরের যে পয়েন্টটা রয়েছে, যে টপিকটা আসে গভর্নিং পিরিয়ড অফ আল মানসুর, অর্থাৎ আবু জাফর আল মানসুরের শাসনকাল। ওকে, তো এখান থেকে আমরা পুরো বিষয়টা দেখব। একদম প্রথমে আমরা আলোচনা করব, তারপরে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো প্র্যাকটিস করব, যাতে করে একটা সিঙ্গেল নাম্বার আমাদের আনকমন না থাকে। এখানে একটা ইনফরমেশন দিয়ে থাকি, আমরা তোমাদের ফাজিল থার্ড সেমিস্টারের একটা গ্রুপ ক্রিয়েট করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটার লিঙ্ক আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে রাখবো এবং তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অতএব তোমরা অবশ্যই করে, যদি তোমাদের প্রয়োজন মনে হয়, তোমরা গ্রুপে জয়েন করবে। আমরা সেখানে গুরুত্বপূর্ণ আপডেট এবং ইনফরমেশন ওখানে দিয়ে থাকি, অতএব তোমরা জয়েন করে নেবে এবং অবশ্যই করে তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো আমাদের ক্লাস শুরু করি। ওকে, আজকে আমাদের যে বিষয় রয়েছে আবু জাফর আল মানসুর। এখানে প্রথমে আমরা দেখে রাখবো যে আবু জাফর আল মানসুর কে ছিলেন, তার সম্পর্কে একটু আমরা জানবো এবং তার শাসন আমলে তিনি কোন কোন বিষয়গুলো তিনি ফেস করেছিলেন, অর্থাৎ বিভিন্ন বিদ্রোহ তিনি ফেস করেছিলেন। স্ক্রিনে দেখতে পাচ্ছ এই বিদ্রোহগুলো ফেস করার কারণটা কী ছিল, তিনি কেন এই সমস্ত বিদ্রোহের সম্মুখীন হয়েছিলেন এবং তার রাজনৈতিক ক্ষেত্রে তার কূটনীতি বুদ্ধিটা আমরা একটু পর্যবেক্ষণ করব, তার কৃতিত্ব আমরা আলোচনা করব, তিনি কেমন চরিত্রের ছিলেন। হ্যাঁ, সমস্ত বিষয়গুলো আমরা প্রথমে ডিটেলসে জানবো, তারপরে আমরা সেগুলো সংক্ষেপে কোশ্চেন অ্যান্সার যেভাবে প্র্যাকটিস আমরা করব, যেভাবে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে সেভাবে আমরা দেখে রাখবো। প্রথমে জেনে রাখি যে আবু জাফর আল মানসুর তিনি কিন্তু ছিলেন আবুল আব্বাস সাফার ভ্রাতা। ওকে, ভাই ছিলেন, ঠিক আছে। তো আবুল আব্বাস সাফা যখন মারা যান, বসন্ত রোগে তিনি মারা যান, ঠিক আছে। তো 755 খ্রিস্টাব্দে, 754 খ্রিস্টাব্দে মারা যান। হ্যাঁ, আবুল আব্বাস সাফা 754 খ্রিস্টাব্দে মারা যান। পরপরে কিন্তু আমাদের আবু জাফর আল মানসুর সিংহাসনে বসেন। আচ্ছা, আবু জাফর আল মানসুর তিনি যে শাসনকালটা যে পরিচালনা করেছিলেন, সে বিষয়টাকে যদি আমরা একটু বিবেচনা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তার শাসনকালকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা সময় তিনি বিদ্রোহ দমন করেছিলেন, রাজ্য বিস্তার করেছিলেন এবং তিনি আর একটা সময় ধরে তিনি যে প্রশাসনিক যে ব্যবস্থাগুলো থাকে সেগুলো তিনি সংগঠন করেছিলেন। ওকে, তো বিদ্রোহ দমনের ক্ষেত্রে আমরা দেখব যে তিনি বিভিন্ন তিনি যখন সিংহাসনে আরোহণ করেছিলেন, বিভিন্ন বিদ্রোহ তিনি ফেস করেছিলেন, মানে সম্মুখীন হয়েছিলেন বিভিন্ন বিদ্রোহের, ঠিক আছে। যেমন আবদুল্লাহ বিন আলীর একটা বিদ্রোহ তিনি দমন করেছিলেন, আবু মুসলিম ছিলেন, সানবাদ, রাওয়ান্দিয়া সম্প্রদায়, এই সমস্ত ব্যক্তিবর্গ বা সম্প্রদায়ের তিনি কিন্তু বিদ্রোহ দমন করেছিলেন। আচ্ছা, প্রথমে আমরা যেটা দেখবো এখানে রয়েছে আবদুল্লাহ বিন আলীর বিদ্রোহ। ওকে, দেখো আবদুল্লাহ বিন আলী এনার সম্পর্কে যদি আমরা বলতে চাই, অবশ্যই তোমরা গত ক্লাস তোমরা দেখেছো যে যখন আবুল আব্বাস আর সাফা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা আবদুল্লাহ বিন আলী সম্পর্কে একটু হলে আমাদের কনসেপ্ট আছে যে আবদুল্লাহ বিন আলী কিন্তু আব্বাসী খেলাফত প্রতিষ্ঠার পিছনে একটা অবদান তিনি কিন্তু রেখেছিলেন, গুরুত্বপূর্ণ অবদান তিনি রেখেছিলেন। ওকে, এই জন্য খলিফা আবুল আব্বাস তাকে কিন্তু পরবর্তী খলিফা লিডার করার জন্য তিনি একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আবুল আব্বাস সাফা মৃত্যুর পূর্বে সেই প্রতিশ্রুতি কিন্তু তিনি ভঙ্গ করেন এবং তার যে ভাই আবু জাফর আল মানসুর তাকে কিন্তু উত্তরাধিকারী মনোনীত করেন, সেটা আমরা পড়েছি, ঠিক আছে। এর ফলে আবদুল্লাহ বিন আলী তিনি একটু ক্ষুব্ধ হন, কারণ কথা অনুযায়ী আবুল আব্বাস সাফা তিনি কিন্তু আবদুল্লাহ বিন আলীর মানে নেতা করার বা খলিফা করার একটা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেটা যেহেতু পরিপূর্ণ করেননি, এই জন্য আবদুল্লাহ বিন আলী তিনি একটু ক্ষুব্ধ হন এবং তিনি একটা বিদ্রোহ করে, আবু জাফর আল মানসুরের বিরুদ্ধে বিদ্রোহ করে। আর তখন আবু জাফর আল মানসুর তিনি কিন্তু এই বিদ্রোহটা আবদুল্লাহ বিন আলীর কর্তৃক যে বিদ্রোহ হয়েছিল সেটাকে কিন্তু তিনি খুব মানে সুন্দরভাবেই দমন করেন। ওকে, এই বিষয়টা কিন্তু এখানে লেখা রয়েছে, যেটা আমি তোমাদেরকে বললাম। চলো, আচ্ছা, এখান থেকে শর্ট কোশ্চেন আমরা পরে আলোচনা করব, যে কোশ্চেনগুলো হয়ে থাকে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার একটা বিদ্রোহ আমরা দেখতে পাচ্ছি, নাসি বিনের যুদ্ধ। এটা তোমরা একটু রিডিং পড়বে। বলা হচ্ছে যে আবদুল্লাহর বিদ্রোহ দমনের জন্য খলিফা আবু মুসলিমকে প্রেরণ করেন। 17,000 সৈন্য নিয়ে আবদুল্লাহ প্রতিপক্ষের মোকাবিলার জন্য অগ্রসর হলেন, ঠিক আছে। অর্থাৎ 17,000 সৈন্য নিয়ে কিন্তু আবদুল্লাহ তিনি বিদ্রোহের জন্য তিনি প্রস্তুত নিয়েছিলেন। নাসিবিন একটা জায়গার নাম, সেই প্রান্তরে কিন্তু মানে উভয় পক্ষে একটা সংঘর্ষ হয়, সেটাই কিন্তু বলা হচ্ছে এখানে নাসিবিনের যুদ্ধ। এগুলো আমরা জানবো, অবশ্যই জানবো। তো প্রথমে আমরা জানলাম যে আবু জাফর আল মানসুর যখন সিংহাসনে বসেছিলেন তখন একটা বিদ্রোহ কিন্তু তিনি ফেস করেছিলেন। তো বিদ্রোহের মধ্যে প্রথম বিদ্রোহটা দেখলাম আবদুল্লাহ বিন আলীর বিদ্রোহ।
ওকে, এরপরে আবদুল্লাহ পরাজয় মৃত্যু, এগুলো তোমরা রিডিং পড়বে। ওকে, তারপরে যেটা দেখবো আমরা আবু মুসলিমের পতন। হ্যাঁ, আবু মুসলিম। ওকে, আবু মুসলিম এটা আমরা দেখব যে দেখো, প্রথমে আমাদের জানতে হবে যে আবু মুসলিম আসলে কে। হ্যাঁ, ইনি ব্যক্তি হিসাবে কে ছিলেন এবং তাকে কেন বা পতন করা হচ্ছে, তাকে কেন ধ্বংস করা হচ্ছে। তো তোমরা জানো, অলরেডি জেনেছো যে আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠার পিছনে যারা ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যেও কিন্তু আবু মুসলিম কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি খোরাসানি ছিলেন, আবু মুসলিম খোরাসানি, যেটা আমরা পড়েছি। তো খলিফা আল মানসুর, আবু জাফর আল মানসুর এই আবু মুসলিমকে কিন্তু খোরাসানের শাসনকর্তা নিয়োগ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে দেখা যায় আবু মুসলিমের প্রভাব প্রতিপত্তি বা তার বিশ্বস্ততা, তার আদর্শ বা তার গুণাবলীর জন্য তিনি দিনকে দিন তিনি ফেমাস হতে লাগলেন, মানুষের কাছে তিনি পরিচিত হতে লাগলেন, সকলে তাকে ভালোবাসতে লাগলো। এই বিষয়টা, এই যে প্রভাব প্রতিপত্তি বা দূরদর্শিতা দেখে কিন্তু আমাদের খলিফা আবু জাফর আল মানসুর তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিলেন যে না জানি হয়তো কোনো দিন আমাকে ছেড়ে হয়তো আবু মুসলিমকে হয়তো লিডার হিসেবে সকলে মেনে নেবে। তো এর কারণে আবু জাফর আল মানসুর কিন্তু একদম সুকৌশলে মানে আবু মুসলিমকে তার বাড়িতে ডেকে এনে কিন্তু ষড়যন্ত্র করে হত্যা করে দেন। ঠিক আছে, তো এটা আমরা জানলাম আবু মুসলিম সম্পর্কে। এটা একটা বিদ্রোহ বলতে পারি বা একটা ভয়ের কারণে কিন্তু মুসলিমকে কিন্তু আবু জাফর আল মানসুর কিন্তু হত্যা করেছিলেন। ওকে, এই যে দেখো, আমি যেটাই তোমাদের বললাম সেই বিষয়টাই কিন্তু এখানে তোমাদের লেখা রয়েছে। হ্যাঁ, তোমরা যদি পড়ো তাহলে বুঝতে পারবে। ওকে, আচ্ছা, এই যে আবু মুসলিমকে দরবারে আমন্ত্রণ আমি তোমাদের সংক্ষেপে বলে দিলাম, এগুলো তোমরা রিডিং করে রাখবে। আমি জাস্ট তোমাদের সংক্ষেপে একটু আলোচনা করে দিলাম, যেহেতু তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, যেগুলো প্রয়োজন সেগুলো আমি তোমাদেরকে বলবো। আবু মুসলিমের হত্যা, হ্যাঁ, সেটা আমি তোমাদের বললাম যে বাড়িতে ইনভাইট করে ডেকে এনে তাকে হত্যা করায়। আচ্ছা আচ্ছা, আবু মুসলিমের কৃতিত্বটা এটা রিডিং পড়ে রাখবে। ঠিক আছে, চরিত্রটা দেখে এবার স্থানবাদে বিদ্রোহ, এটা আমরা একটু জানবো। হ্যাঁ, যেহেতু বিদ্রোহ দমন আমরা এখন পড়ছি, অতএব স্থানবাদের বিদ্রোহ এটা আমরা একটু দেখে রাখবো। ওকে, আচ্ছা, স্থানবাদের বিদ্রোহটা কি? স্থানবাদের বিদ্রোহ হচ্ছে আবু মুসলিমের হত্যার পর সাম্রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্রোহ দেখা দেয়। পারস্য ও মেসোপটেমিয়ার বিদ্রোহ সাংঘাতিক রূপ ধারণ করে। পারস্যের নেতা সানবাদ নিজেকে আবু মুসলিমের হত্যা প্রতিশোধ গ্রহণকারী হিসেবে ঘোষণা করেন। দেখো, সানবাদের বিদ্রোহ এটা মূলত আবু মুসলিম যিনি ছিলেন তাকে হত্যা করার মানে কারণেই কিন্তু একটা গোষ্ঠী বা কিছু মানুষ যারা আবু মুসলিমের ফলোয়ার ছিল, যারা ভালোবাসতো, তারা কিন্তু একটা বিদ্রোহ ঘোষণা করে, তাদের নেতৃত্ব দেন সানবাদ। এই জন্য এটা আমরা সানবাদের বিদ্রোহ বলছি। একটু যদি আমরা আরও একটু সুন্দরভাবে আলোচনার মাধ্যমে বলতে চাই, সেক্ষেত্রে বলতে পারি যে আবু মুসলিমকে যে বর্বরভাবে হত্যা করা হয়েছিল, মানে অপ্রত্যাশিতভাবে বর্বরোচিতভাবে যে হত্যা করা হয়েছিল, এরই প্রতিবাদে কিন্তু খোরাসান এবং পারস্য, যেহেতু আবু মুসলিম খোরাসানি ছিলেন, অতএব খোরাসান এবং পারস্যবাসীরা তারা কিন্তু সানবাদকে নেতৃত্ব দিয়ে সানবাদের নেতৃত্বে কিন্তু একটা বিদ্রোহ করেন। এটাই আমরা বলছি সানবাদের বিদ্রোহ, যেটাকে কিন্তু আমাদের খলিফা আবু জাফর আল মানসুর কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দমন করেন। ঠিক আছে, খুবই চালাক চতুর ছিলেন আবু জাফর আল মানসুর, এই জন্য তিনি এই সমস্ত বিদ্রোহ দমন করতে তিনি সক্ষম হন। ওকে, এবারে যেটা রয়েছে রাওয়ান্দিয়া সম্প্রদায়, এটা একটা বিদ্রোহ ঘোষণা, মানে একটা সম্প্রদায় রয়েছে যারা কিন্তু আবু জাফর আল মানসুরের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করেছিল। ওকে, তো রাওয়ান্দিয়া সম্প্রদায় মিন্স তোমরা মনে রাখবে যে 758 খ্রিস্টাব্দে পারসিক রাওয়ান্দিয়া সম্প্রদায় খলিফা মানসুরকে, আবু জাফর আল মানসুরকে আল্লাহর সমতুল্য মনে করতেন। তারা ভাবতেন যে আবু জাফর আল মানসুর আল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক, তারা এই একটা বিষয় কিন্তু আবু জাফর আল মানসুরকে তকমা দিতেন বা আল্লাহ সমতুল্য মনে করতেন। খলিফা এই ব্যাপারে তিনি মানে থেমে থাকেননি, তিনি কিন্তু এই যে বিষয়টার জন্য কিন্তু তিনি রাওয়ান্দিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে তিনি মানে একটা কঠিন পদক্ষেপ তিনি গ্রহণ করেন এবং তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করেন। ঠিক আছে, তাদেরকেও তিনি দমন করেন। এবারে এখানে যে শর্ট যে লাইনগুলো রয়েছে সেগুলো আমরা জানবো, আগে আমরা ডিটেলসে জেনে নেই। ঠিক আছে, এইগুলো তোমরা দেখলে আমাদের সম্প্রদায় আমি বললাম আলী সম্প্রদায়ের দমন, এটাও তোমরা রিডিং পড়বে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। ওকে, এই সমস্ত বিদ্রোহ যেগুলো আমরা দেখলাম এগুলো কিন্তু বড় বড় বিদ্রোহ আমরা বলতে পারি, এগুলো কিন্তু আবু জাফর আল মানসুর তিনি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দমন করেন। ওকে, এরপরে কিছু পয়েন্ট রয়েছে অন্যান্য বিদ্রোহ, এগুলো দেখে রাখবে। ঠিক আছে, একটু পড়ে রাখবে, রিডিং পড়ে রাখবে। ওকে, এরপরে আমরা দেখব রাজ্য বিস্তার, এক্সপেনশন অফ দ্য এম্পায়ার। তো রাজ্য বিস্তারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আবু জাফর আল মানসুর তিনি যখন বিভিন্ন বিদ্রোহ যখন তিনি দমন করতে সক্ষম হয়েছিলেন, অভ্যন্তরীণ যে সমস্ত বিদ্রোহ ছিল,
তো তার পরপরে কিন্তু তিনি রাজ্য বিস্তারের প্রতি মনোনিবেশ করেন। সেক্ষেত্রে তিনি তাবারিস্তান, যেটা আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছি, তাবারিস্তান, গিলান, হ্যাঁ, এই সমস্ত রাজ্য কিন্তু তিনি জয় করেন এবং মাসালিয়া তিনি দুর্গা কিন্তু পুনরুদ্ধার করতে সক্ষম হন। ঠিক আছে, এরপরে আমরা জানবো যে তিনি দাইলাম প্রদেশ তিনি দখল করেছিলেন, সেখানে তিনি সেনাঘাট স্থাপন করেন। এছাড়াও আমরা দেখতে পাবো সেনাপতি খালিদ বিন বার্মাক কিন্তু তিনি জর্জিয়া এবং কুর্দিস্তান কিন্তু দখল করে সাম্রাজ্যের সীমানা কিন্তু বৃদ্ধি করেন। ঠিক আছে, বাগদাদ নগরী প্রতিষ্ঠা করে সেখানে রাজধানী স্থাপন করেন। বাগদাদ নগরী কিন্তু প্রতিষ্ঠা করে সেখানে, হ্যাঁ, তিনি কিন্তু শিক্ষার ক্ষেত্রে মানে রিসার্চ বা যেটা আমরা গবেষণা বলে থাকি, শিক্ষা বা গবেষণা বাণিজ্য কেন্দ্রে কিন্তু সেটা প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ বাগদাদ নগরী, এবং তিনি সেটাকে সুসজ্জিত করে নতুন করে কিন্তু তিনি নামকরণ করেন দারুস সালাম। ঠিক আছে, এছাড়াও কিন্তু রফিকা শহরটিও তিনি নির্মাণ করেছিলেন। এই বিষয়গুলো আমরা রাজ্য বিস্তারের যখন করেছিলেন সেই তখন কিন্তু এই যে বিষয়গুলো আমি বললাম এগুলো কিন্তু তিনি করেছিলেন। ওকে, তোমরা এগুলো পেয়ে যাবে, হ্যাঁ, আমি যেগুলো বললাম অবশ্যই তোমরা বইতে পেয়ে যাবে। তো আমি একটু তোমাদের ওকে, এবারে আমরা যেটা জানবো প্রশাসনিক ব্যবস্থা, অর্থাৎ আব্বাসীয় শাসনামলে, বিশেষ করে আবু জাফর আল মানসুর তার শাসনামলে যে অ্যাডমিনিস্ট্রেশন যেটা ছিল বা প্রশাসনিক যে ব্যবস্থা ছিল, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তিনি কিন্তু খুবই সুন্দরভাবে সুশাসন প্রতিষ্ঠার দ্বারা কিন্তু কেন্দ্রীয় শাসনকে তিনি আরও মজবুত করেন, স্ট্রং করে থাকেন। ঠিক আছে, এগুলো তোমরা অবশ্যই তোমরা স্ক্রিনের মধ্যে সব দেখতে পাচ্ছ। আমি জাস্ট তোমাদের বিষয়বস্তুগুলো একটু সহজে সংক্ষেপে বলার চেষ্টা করছি। তো এরপরে তিনি উজির পদ সৃষ্টি করে তিনি রাজ্য পরিচালনার দায়িত্বকে তিনি ভাগ করে দেন, উজির সৃষ্টি করে, এবং প্রতিটি রাজ্যের সীমানা কিন্তু তিনি একটা সুনির্দিষ্ট সেগুলো করেন এবং রাজস্বও কিন্তু তিনি ঠিক করেন, হ্যাঁ, যে কতটুকু কি রাজস্ব আদায় হবে সেই বিষয়টা কিন্তু তিনি ঠিক করেন, এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তিনি নিজের বিচার ব্যবস্থার প্রতি খুবই সুন্দর নজর রাখতেন। তিনি বিচার ব্যবস্থার প্রতি খুব সুন্দর তিনি নজর রাখতেন, আর তিনি নিজেও একজন ন্যায় পরায়ণ বা ন্যায় বিচারক তিনি ছিলেন, এটা আমরা জানি বা সকলে জানি। ওকে, তো এই হচ্ছে বিষয়। তিনি আর একটা বিষয় মনে রাখবে, তিনি কিন্তু প্রজাদেরকে খুব ভালোবাসতেন। ঠিক আছে, তিনি প্রজাদের জন্যই তিনি কিন্তু, যেটা আমরা বলে থাকি জনগণের জন্য কিন্তু তিনি শিক্ষাক্ষেত্রের বিভিন্ন শিক্ষা কেন্দ্র, স্কুল তিনি করেছিলেন, রাস্তাঘাট তৈরি করেছিলেন, হাসপাতাল তৈরি করেছিলেন, সরাইখানা, বাণিজ্য কেন্দ্রও কিন্তু তিনি নির্মাণ করেছিলেন। হ্যাঁ, এই জন্য আমরা সত্যিকারের অর্থে আমরা যদি একটু আব্বাসী পিরিয়ডটা যদি একটু পর্যালোচনা করি বা যদি একটু আমরা গভীরভাবে যদি একটু পড়াশোনা করে থাকি, সেক্ষেত্রে আমরা জানতে পারবো বা বুঝতে পারবো যে আব্বাসী আমলের আবু জাফর আল মানসুরকে কিন্তু একজন সত্যিকারের বা শ্রেষ্ঠ শাসক হিসেবে পরিগণিত করা হয়। হ্যাঁ, তিনি এমনভাবে তিনি প্রজাদেরকে বা জনগণদেরকে তিনি ভালোবাসতেন বা তাদের জন্য যে সমস্ত কাজ তিনি করেছিলেন, সত্যি এটা মানে অনস্বীকার্য। ওকে, তো এই হচ্ছে আমাদের বিষয় আবু জাফর আল মানসুর সম্পর্কে পুরো ডিটেলস আমি তোমাদের বলে দিলাম। যে বিষয়গুলো রয়েছে, আমি সমস্ত বিষয় আমি যেগুলো বললাম সব পয়েন্ট আকারে তোমরা পেয়ে যাবে। আর এখানে তাহলে আমরা মোটামুটি বিস্তারিত আলোচনা করে ফেলেছি। এবারে আমরা শর্ট কোশ্চেন দেখে রাখবো যে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে। ঠিক আছে, বা তোমাদের এক্সামের জন্য তোমাদের কেমন প্যাটার্নের কোশ্চেন আসবে সেগুলো আমরা একটু এবারে আলোচনা করব। ওকে, চলো আমরা দেখে নেই। প্রথমে আমরা জেনে রাখবো যে আবু জাফর আল মানসুর তার শাসনকালকে কয়টি ভাগে ভাগ করা হয়? 3টি ভাগে, বিদ্রোহ দমন, রাজ্য বিস্তার এবং প্রশাসনিক ব্যবস্থার সংগঠন, মনে রাখবে। তারপরে তোমাদের জানতে হবে কত খ্রিস্টাব্দে নাসিবিনের যুদ্ধ সংগঠিত হয়েছিল। আমি তোমাদের একটু দেখিয়ে দিই, একদম পয়েন্ট আকার এখানে পরপর রয়েছে। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে নাসিবিনের যুদ্ধ সংগঠিত হয়েছিল? 754 খ্রিস্টাব্দে। ঠিক আছে, ওকে। নেক্সট তোমাদের জানবে, আচ্ছা, নাসিবিনের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? এটা অলরেডি আমি তোমাদের আলোচনার মাধ্যমে বলে দিয়েছি, এটা তোমরা দেখে রাখবে। আবদুল্লাহ আবদুল্লাহ বিন আলী, যেটা আমরা পড়েছিলাম, এবং খলিফা আবু জাফর আল মানসুরের মধ্যে তিনি আবু মুসলিমকে তিনি প্রেরণ করেন। আর সেখান থেকে জেনে রাখবে যে আবু মুসলিম কে ছিলেন। হ্যাঁ, আবু মুসলিম কে ছিলেন? ইনি একজন খোরাসানি ছিলেন, খোরাসানের শাসনকর্তা ছিলেন। ঠিক আছে, আমি তোমাদের আই থিঙ্ক এটাও তোমাদের বলেছি। হ্যাঁ, এই যে খোরাসানের শাসনকর্তা ছিলেন খলিফা, খোরাসানের শাসনকর্তা আবু মুসলিমের দিকে নজর দেন। আবু মুসলিম কে ছিলেন? খোরাসানের শাসনকর্তা ছিলেন। ওকে, আচ্ছা, সুলাইমান কে ছিলেন? তোমাদের জেনে রাখতে হবে। ওকে, সুলাইমান কে ছিলেন? তোমাদের জেনে রাখতে হবে। ঠিক আছে, সুলাইমান কে ছিলেন? তোমাদের কিন্তু এটা জেনে রাখতে হবে। বসরা শাসনকর্তা পরীক্ষা আসবে বা আসতে পারে তোমাদের, যে আল মানসুরের সময়ে বা আবু জাফর আল মানসুরের শাসন আমলে বা সময়ে বাসরা শাসনকর্তা কে ছিলেন? সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যান্সার সুলাইমান করতে হবে। ওকে, আচ্ছা, আবদুল্লাহ বিন আলী তিনি কিভাবে মারা যান, কিভাবে প্রাণ ত্যাগ করেন? তিনি কিন্তু 7 বছর কারাবাসের পর গৃহ চাপা পড়ে মারা যান, গৃহ চাপা পড়ে প্রাণ ত্যাগ করেন। পয়েন্টটা মনে রাখবে।
ওকে, নেক্সট তোমরা জেনে রাখবে যে নাসিবিনের যুদ্ধে কার পরাজয় হয়। নাসিবিন যে যুদ্ধটা আমরা দেখেছি ওই যুদ্ধে কার পরাজয় হয় বা কে হেরে যান? আব্দুল্লাহ বিন আলী হেরে যান। ওকে, তোমরা জানো, এটা আমি আলোচনা করেছি। ওকে, এবারে তোমাদের জেনে রাখতে হবে, এখান থেকে খুব ভাইটাল একটা কোশ্চেন রয়েছে, কিং মেকার। হ্যাঁ, কিং মেকার পরীক্ষা আসে, রাজ সংস্থাপক বা কিং মেকার কাকে বলা হয়? আবু মুসলিমকে কিন্তু কিং মেকার বলা হয়। হ্যাঁ, আবু মুসলিমকে কিন্তু কিং মেকার বলা হয়, আবু মুসলিমকে কিং মেকার বলা হয়। রাজ সংস্থাপক, ঠিক আছে, পরীক্ষা আসে কিন্তু কিং মেকার কাকে বলা হয়? আবু মুসলিমকে, মনে রাখবে। ওকে, এখানে একটা কোটেশন তোমাদেরকে বলবো, এই কোটেশনটা মনে রাখবে যে মাত্র 35 বছর বয়সের মধ্যে তিনি তার অসাধারণ বুদ্ধিমত্তা, কর্মতৎপরতা ও রণনৈপুণ্য দ্বারা ইসলামের দৃষ্টিভঙ্গি বদলিয়ে দিয়েছিলেন এবং উমাইয়া বংশের ধ্বংসস্তূপের উপর আব্বাসী বংশ প্রতিষ্ঠা করেছিলেন। এই যে কোটেশনটা, এই কথাটি কে বলেছিলেন? হ্যাঁ, ঐতিহাসিক মুর কিন্তু বলেছিলেন, ঐতিহাসিক উইলিয়াম মুর কিন্তু এই কথাটি বলেছিলেন। ওকে, চলো নেক্সট তোমরা দেখে রাখবে এখান থেকে যে কোশ্চেন তোমাদের দেখতে হবে। আচ্ছা, কে নিজেকে আবু মুসলিম হত্যার প্রতিশোধ গ্রহণকারী হিসাবে ঘোষণা করেন? আবু মুসলিম হত্যা, তো আবু মুসলিম বিন আলী, যিনি একজন আব্বাসীয় বংশের প্রতিষ্ঠার ক্ষেত্রে অগাধ মানে ভূমিকা রেখেছিলেন। তো তাকে যেহেতু হত্যা করা হয়েছিল, আবু জাফর আল মানসুর কর্তৃক তাকে হত্যা করা হয়, তো সেক্ষেত্রে কে নিজেকে আবু মুসলিম হত্যার প্রতিশোধ গ্রহণকারী হিসাবে ঘোষণা করেন? পরীক্ষা আসে কিন্তু পারস্যের নেতা সানবাদ। হ্যাঁ, এই জন্য আমরা সানবাদ বিদ্রোহ দেখতে পাই। তো পারস্যের নেতা সানবাদ তিনি কিন্তু আবু মুসলিম হত্যার প্রতিশোধ গ্রহণকারী হিসেবে নিজেকে ঘোষণা করেন। ওকে, নেক্সট তোমরা দেখে রাখবে যে আবু মুসলিম, হ্যাঁ, আবু মুসলিম কার উপর হুলওয়ানের শাসনভার অর্পণ করেন? আবু মুসলিম কার উপর হুলওয়ানের শাসনভার অর্পণ করেন? ঠিক আছে, এটার অ্যান্সার তোমাদের করতে হবে। মানে আবু নাসের নামক একজন বিশ্বস্ত অনুচর। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আবু মুসলিম খোরাসান ত্যাগের পূর্বে, হ্যাঁ, যখন তিনি খোরাসান ত্যাগ করেন তার আগেই কিন্তু আবু নাসের নামক জৈনিক বিশ্বস্ত অনুচর উপর হুলওয়ানের শাসনভার অর্পণ করেন। তাহলে আবু নাসের নামক একজন বিশ্বস্ত অনুচর উপরেই কিন্তু আবু মুসলিম কিন্তু খোরাসানের তিনি খোরাসান ত্যাগ করার পূর্বে কিন্তু তাকে হুলওয়ানের শাসনভার তার ওপরেই তিনি অর্পণ করেছিলেন। ওকে, এখান থেকে তোমাদের যে কোশ্চেনটা দেখতে হবে যে রাওয়ান্দিয়া সম্প্রদায় বা কোন সম্প্রদায় আবু জাফর আল মানসুরকে আল্লাহ সমতুল্য জ্ঞান মানে মনে করতেন, আল্লাহ সমতুল্য মনে করতেন, কোন সম্প্রদায়? সেটা হচ্ছে রাওয়ান্দিয়া সম্প্রদায়। ওকে, রাওয়ান্দিয়া নামে এক পারসিক সম্প্রদায়। ওকে, ওকে, নেক্সট কোশ্চেন। ওকে, নেক্সট আমরা দেখব সিংহ পুরুষ উপাধি কাকে ঘোষণা করা হয়? পরীক্ষা আসে কিন্তু, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। যে খলিফা কাকে সিংহ পুরুষ উপাধিতে ভূষিত করেন? সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে মায়ানকে। হ্যাঁ, এখানে মনে লেখানে আমি দেখছি, খলিফা, এই তো মায়ানকে সিংহ পুরুষ উপাধিতে ভূষিত করেন। হ্যাঁ, সিংহ পুরুষ উপাধিতে মায়ানকে ভূষিত করা হয়, মনে রাখবে। ওকে, খলিফা তার সেনাপতি ইবনে খুজাইয়া ও পুত্র আল মাহেদিকে বিদ্রোহ দমন করার জন্য পাঠান। এখানে তোমাদের মনে রাখতে হবে যে খলিফা আবু জাফর আল মানসুরের সেনাপতির নাম কি ছিল? ইবনে খুজাইয়া, মনে রাখবে, ইবনে খুজাইয়া। ওকে, চলো নেক্সট আমরা দেখব গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে কোথায় আছে। হ্যাঁ, এই যে হাশেমিয়া শহর। হ্যাঁ, হাশেমিয়া শহর কে প্রতিষ্ঠা করেন? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে হাশেমিয়া শহর কে প্রতিষ্ঠা করেন? সেক্ষেত্রে হয়ে যাবে আবুল আব্বাস কিন্তু। হ্যাঁ, আবুল আব্বাস, এটা কিন্তু আমরা গত ক্লাসে কিন্তু আমরা দেখেছি যখন আবুল আব্বাস এবং মানসুর সম্পর্কে আলোচনা করেছিলাম। ওকে, তো আজকে আমাদের মানসুরের শাসন কাল বা শাসন আমল এটা আমরা আলোচনা করছি। তো সেক্ষেত্রে কোশ্চেনটা রিপিট হয়েছে যে হাশেমিয়া শহর কে প্রতিষ্ঠা করেন? সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে আবুল আব্বাস। ওকে, নেক্সট প্রশ্ন, হাশেমিয়া শহর কোথায় অবস্থিত? ঠিক আছে, সিরিয়া ও কুফার মধ্যস্থানে অবস্থিত। হাশেমিয়া শহর কোথায় অবস্থিত? সিরিয়া এবং কুফার মধ্যস্থানে অবস্থিত। চলো নেক্সট আমরা দেখব যে সামার রেসিডেন্স যেটা রয়েছে প্রাচীন সম্রাটের গ্রীষ্মবাস। হ্যাঁ, সামার রেসিডেন্স। তো এখান থেকে প্রশ্ন হয় যে সামার রেসিডেন্স কাকে বলা হয়? ঠিক আছে, কোন জায়গাকে বা কাকে সামার রেসিডেন্স বলা হয়? বাগদাদকে কিন্তু এখানে লেখা আছে।
বাগদাদকে, হ্যাঁ সামার রেসিডেন্স বলা হয় বাগদাদকে। ওকে, প্রশ্ন হতেই পারে যে সামার রেসিডেন্স কাকে বলা হয়, খুবই কিন্তু ভাইটাল কোশ্চেন। অ্যান্সার করবে বাগদাদকে। ওকে, তাহলে বাগদাদ কোথায় অবস্থিত বা সামার রেসিডেন্স কোথায় অবস্থিত? প্রাচীন রাজধানী মাদায়েন নগরের 15 মাইল উত্তরে দাজলা, যেটাকে টাইগ্রিস নদী বলা হয়, দাজলা নদীর পশ্চিম তীরে বা টাইগ্রিস নদীর পশ্চিম তীরে অবস্থিত। ওকে, তাহলে সামার রেসিডেন্স বা বাগদাদ কোথায় অবস্থিত? প্রাচীন রাজধানী মাদায়েন নগরের 15 মাইল উত্তরে দাজলা বা টাইগ্রিস নদীর পশ্চিম তীরে। তোমরা জাস্ট দাজলা বা টাইগ্রিস নদী মনে রাখলে হয়ে যাবে, এই অপশনটা কিন্তু পরীক্ষা আসবে। এতটা দেবে না যে 15 মাইল উত্তরে কি দক্ষিণ, এসব দেবে না। হ্যাঁ, মনে রাখবে দাজলা নদী বা দাজলা যেটা রয়েছে বা টাইগ্রিস নদী পশ্চিম তীরে অবস্থিত, এটা মনে রাখবে। চলো, পুরোটা মনে রাখবে, মুখস্থ করার চেষ্টা করবে। যদি মনে না থাকে তাহলে টাইগ্রিসটা অবশ্যই করে মাথায় মনে রেখে দেবে। ওকে, আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা দেখবো আর কি কোশ্চেন হতে পারে এখান থেকে। আরেকটা কোশ্চেন হয়, দারুস সালাম যেটা রয়েছে, দারুস সালাম শব্দের অর্থ কি? হ্যাঁ, দারুস সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তিধাম। ঠিক আছে, দার মানে ঘর, সালাম মানে শান্তি, সেক্ষেত্রে দারুস সালাম অর্থ আমরা করতে পারি শান্তিধাম। ওকে, নেক্সট তোমরা মনে রাখবে যে দারুস সালামের আর এক নাম কী ছিল, অপর নাম কী ছিল? ঠিক আছে, দারুস সালামের আর এক নাম কী ছিল? মানসুরিয়া। হ্যাঁ, মানসুরিয়া বলো তো। আবু জাফরের মানসুরের নাম অনুসারে দারুস সালামের অপর নাম ছিল মানসুরিয়া। ওকে, পরীক্ষায় কিন্তু আসতে পারে যে দারুস সালামের আরেক নাম কি? মানসুরিয়া, মনে রাখবে। চলো নেক্সট আমরা দেখব হিরাতের শাসনকর্তা। খুবই ভাইটাল কোশ্চেন যে হিরাতের শাসনকর্তা কে ছিলেন? উস্তাদ শীস ছিলেন হিরাতের শাসনকর্তা। ওকে, ইনি কিন্তু নিজেকে নবী দাবি করেছিলেন। হিরাতের শাসনকর্তা উস্তাদ শীস কিন্তু নিজেকে নবীও দাবি করেছিলেন। এই পয়েন্টটাও তোমরা মনে রাখবে। ওকে, চলো নেক্সট আমরা দেখব আর কি কোশ্চেন রয়েছে এখানে। স্পেঞ্জার ব্যর্থ চেষ্টা, এটা এখান থেকে কোশ্চেন হয় একটা, হ্যাঁ, যে আব্দুর রহমান নামক হিসেবে জৈনিক পৌত্র, যিনি কিন্তু আমাদের কি বলা হয় স্পেনের উমাইয়া শাসন প্রতিষ্ঠা করেছিলেন। পরীক্ষা আসে কে স্পেনের উমাইয়া শাসন প্রতিষ্ঠা করেন, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার করতে হবে আব্দুর রহমান নামক হিসেবে জৈনিক, হ্যাঁ, পৌত্র, ইনি কিন্তু স্পেনের উমাইয়া শাসন প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এখানে দেখো লেখাই রয়েছে। ঠিক আছে, লেখা আছে, তোমরা এই বিষয়টা মনে রাখবে। কাকে ফ্যালকন অফ দ্য কুরাইশ বলা হয়? খুবই ভাইটাল কোশ্চেন, ফ্যালকন অফ দ্য কুরাইশ। আমি কিন্তু তোমাদের প্রতিটা লাইন ধরে ধরে কিন্তু কোশ্চেনগুলো তুলে দিচ্ছি, যাতে করে একটা সিঙ্গেল কোশ্চেন যাতে আনকমন না থাকে। ফ্যালকন অফ দ্য কুরাইশ কাকে বলা হয় বা কুরাইশদের বাজ পাখি কাকে বলা হয়? হ্যাঁ, পরীক্ষা কিন্তু আসে আব্দুর রহমানকে কুরাইশদের বাজ পাখি বলা হয়। ঠিক আছে, ওকে, কেন বলা হয় এটা জাস্ট তোমরা পড়ে রাখবে, এটা এত বড় সংখ্যা তোমাদের আসবে না। হ্যাঁ, কেন বলা হয় ফ্যালকন অফ দ্য কুরাইশ, তোমরা এটা জাস্ট রিডিং করে রাখবে। আমি জাস্ট একবার বলে দিচ্ছি। তোমরা সকলে জানো যে আব্দুর রহমানের যে ঔদ্ধত্য ছিল, সেটা দেখে কিন্তু খলিফা আল মানসুর তিনি অবাক হয়ে যান এবং আব্দুর রহমানকে তিনি কুরাইশদের বাজ পাখি তিনি বলেছিলেন, ফ্যালকন অফ দ্য কুরাইশ তিনি বলেছিলেন। এখানে লেখা আছে, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এই বিষয়টাই বা এই কারণে কিন্তু তাকে ফ্যালকন অফ দ্য কুরাইশ বলা হয়। ওকে, চলো এবারে প্রশাসনিক ব্যবস্থা, এখান থেকে যে কোশ্চেনগুলো হয়ে থাকে, উজির পদ। হ্যাঁ, প্রথম যেটা আমরা দেখব, কে সর্বপ্রথম উজির পদের সৃষ্টি করেন? খুবই ভাইটাল কোশ্চেন, কে সর্বপ্রথম উজির পদের সৃষ্টি করেন? খলিফা আল মানসুর। ওকে, আচ্ছা, কাকে প্রথম উজির নিযুক্ত করা হয়? হ্যাঁ, কাকে প্রথম উজির নিযুক্ত করা হয়? খালিদ বিন বারমাক, তিনি ছিলেন প্রধান উজির, হ্যাঁ, যেটা খলিফা আবু জাফর আল মানসুর নিযুক্ত করেছিলেন। তাহলে প্রশ্ন হতে পারে যে সর্বপ্রথম কে উজির পদ সৃষ্টি করেন? খলিফা আল মানসুর। কাকে প্রথম উজির নিযুক্ত করা হয়? খালিদ বিন বারমাককে। ওকে, নেক্সট কোশ্চেন, আবুদ্দাওয়ানিক উপাধিতে ভূষিত করা হয়েছিল বা ভূষিত হয়েছিলেন কে? কাকে আবুদ্দাওয়ানিক উপাধিতে ভূষিত করেন? হ্যাঁ, এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে যে কাকে আবুদ্দাওয়ানিক উপাধিতে ভূষিত করা হয়? আল মানসুরকে। হ্যাঁ, কাকে আবুদ্দাওয়ানিক উপাধিতে ভূষিত করা হয়? আল মানসুরকে। কেন করা হয়? পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব কার্য পরীক্ষার জন্য তাকে আবুদ্দাওয়ানিক উপাধিতে ভূষিত করা হয়। খলিফাকেই কিন্তু করা হয়, খলিফা আল মানসুরকে। ওকে, আচ্ছা, মানসুরের সময়ে, আবু জাফর আল মানসুরের সময়ে শাসন আমলে, হ্যাঁ, মানে প্রধান কাজী কে ছিলেন এবং কত বছর তিনি বহাল ছিলেন? ঠিক আছে, এটা তোমরা দেখে রাখবে। মোহাম্মদ বিন
মোহাম্মদ বিন আব্দুর রহমান তিনি বাগদাদের প্রধান কাজী হিসাবে ছিলেন, প্রায় কুড়ি বছর তিনি বহাল ছিলেন। ওকে, তাহলে মানসুরের সময় কে বাগদাদের প্রধান কাজী ছিলেন? মোহাম্মদ বিন আব্দুর রহমান। ঠিক আছে, মোহাম্মদ বিন আব্দুর রহমান তিনি প্রধান কাজী ছিলেন এবং 20 বছর কিন্তু বহাল ছিলেন। ওকে, আচ্ছা, নেক্সট আমরা দেখব এখান থেকেও কিছু কোশ্চেন রয়েছে। হ্যাঁ, মাহাদির ব্যাপার রয়েছে, আবু জাফর আল মানসুরের পুত্র। তো যাক, এখান থেকে দেখতে হবে আসাফা মানসুরের পরে কাকে খিলাফাতের উত্তরাধিকারী মনোনীত করেন। ঠিক আছে, আসাফা এখানে অন স্ক্রিন আমি দেখতে পাচ্ছ উত্তরাধিকারী মনোনয়ন, এখানে কিন্তু পয়েন্ট আসে। আসাফা মানসুরের পরে তার ভ্রাতৃপুত্র ঈসাকে খেলাফতের উত্তরাধিকারী মনোনীত করে যান, ঈসাকে। ঠিক আছে, ওকে, কে কাকে আল মাহাদ উপাধি দেন? হ্যাঁ, মানসুরের পুত্র মোহাম্মদ, মানসুরের পুত্র তার নাম কি? মোহাম্মদ। তিনি যখন বয়সপ্রাপ্ত হলেন তাকে কিন্তু খলিফা আবু জাফর আল মানসুর মাহাদ উপাধি দিয়েছিলেন। ওকে, পরীক্ষা প্রশ্ন আসতে পারে কে কাকে মাহাদি উপাধি দেন। সেক্ষেত্রে তোমরা অ্যান্সারটা নোট করবে যে আল মানসুর তার পুত্র মোহাম্মদকে আল মাহাদি উপাধিতে ভূষিত করেন বা উপাধি দান করেন। ওকে, আল মানসুর কত বছর রাজত্ব করেন? এটা আমরা অলরেডি আলোচনা করেছি, 21 বছর রাজত্ব করেন। ঠিক আছে, এটা আমরা আলোচনা করেছি, একদম প্রথমেই ছিল আবু জাফর মানসুর সম্পর্কে যখন পড়েছিলাম। তো এখানে যেটা আলোচ্য বিষয় মনে রাখবে যে মানে কবে মারা যান, কত বছরের বয়সে তিনি মারা যান। আল মানসুর কত বছর বয়সে মারা যান? 65 বছর বয়সে। হ্যাঁ, আমি ওটা তোমাদেরকে একটু দেখিয়ে দেই অন স্ক্রিনে। ঠিক আছে, আমি কিন্তু পুরো একদম পরে কিন্তু আমি ধাপে ধাপে তোমাদের আলোচনাগুলো করছি, যাতে করে তোমাদের বিষয়গুলো বুঝতে পারো এবং কোশ্চেন কেমনভাবে হতে পারে বা কেমন তোমাদের কোশ্চেন আসতে পারে, যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো। সেই হিসাবেই কিন্তু আমি একদম আলোচনার মাধ্যমে আমি কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমি আলোচনা করছি। প্রথমে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম, ঠিক আছে, এবং তারপরে গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা দেখে রাখছি। তো তোমাদের লাস্ট কোশ্চেন যেটা বললাম, আল মানসুর কত বছর বয়সে ইন্তেকাল করেন? ওকে, জাস্ট আ মিনিট, হারিয়ে ফেললাম। এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, যে তার বয়স তখন 65 বছর, তিনি মাত্র 21 বছর রাজত্ব করেন, প্রায় 21 বছর রাজত্ব করেন। ওকে, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তিনি যখন মানে মক্কার দিকে তিনি অগ্রসর হলেন, তিনি মানে পথিমধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তার বয়স ছিল 65 বছর। তার প্রশ্ন আসে যে আল মানসুর কত বছর বয়সে ইন্তেকাল করেন? 65 বছর বয়সে। তারপরে মনে রাখবে যে কাকে আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? আবু জাফর আল মানসুরকে কিন্তু আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। হ্যাঁ, আবু জাফর আল মানসুরকে কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। ঠিক আছে, সেটা আমি তোমাদের অবশ্যই আলোচনা করেছি, তারপরেও আবার দেখিয়ে দিলাম, পরীক্ষা আসতে পারে শর্ট কোশ্চেন হিসাবে। আচ্ছা, এখানে এবার দু একটা বইয়ের নাম আমাদের জানতে হবে, যে সিদ্ধান্ত। হ্যাঁ, সিদ্ধান্ত যে গ্রন্থটা রয়েছে, এটার অনুবাদ কে করেন? হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষা আসে যে কে ভারতীয় জ্যোতিষশাস্ত্রীয় গ্রন্থ সিদ্ধান্তের অনুবাদ করেন। সেক্ষেত্রে অ্যান্সার আসবে মোহাম্মদ বিন আল ফারাজি। মোহাম্মদ বিন আল ফারাজি। আমি এটা তোমাদেরকে একটু দাগ দিয়ে দিচ্ছি, আন্ডারলাইন করে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে ভারতীয় জ্যোতিষশাস্ত্রীয় সিদ্ধান্ত গ্রন্থ অনুবাদ কে করেন? আল ফারাজি। হ্যাঁ, আল ফারাজি কিন্তু এটার অনুবাদ করেন। ওকে, তারপরে তোমাদের জানতে হবে কালিলা দিমনা, এই গ্রন্থটি মানে কে আরবি অনুবাদ করেন? ইবনে মুকাফফা। কালিলা দিমনা এটা কিন্তু আমাদের ইবনে মুকাফফা কিন্তু অনুবাদ করেন আরবি ভাষায়। এছাড়া কিন্তু আব্দুল ইবনে মুকাফফা কিন্তু খোবাইনামা নামক পাহলভি ভাষায় রচিত একটা পুস্তক ছিল সিয়ারুল মুলাক আল আজম, এটাও কিন্তু তিনি আরবি ভাষায় অনুবাদ করেন। হ্যাঁ, এটাও কিন্তু তিনি আরবি ভাষায় অনুবাদ করেন, ইবনে মুকাফফা কিন্তু অনুবাদ করেন। আচ্ছা, এবারে আমরা জানবো বাবুল জাহাব। হ্যাঁ, যেটা এখানে আছে, আমি তোমাদের দাগ দিয়ে দেই। বাবুল জাহাব এটা কি? বাবুল জাহাব হচ্ছে একটা স্বর্ণদ্বার। হ্যাঁ, বাব মানে দরজা, জাহাব মানে স্বর্ণের দরজা, স্বর্ণদ্বার। কে রফিকা শহর নির্মাণ করেন? এটা আমি তোমাদের যখন ডিটেলসে আলোচনা করেছি তখন কিন্তু বলেছিলাম। হ্যাঁ, রফিকা শহর কে নির্মাণ করেন? ঠিক আছে, রফিকা শহর কে নির্মাণ করেন? এটা তোমাদের হয়ে যাবে আল মানসুর, খলিফা আল মানসুর। আচ্ছা, কসরুল খুলদ কি? অনন্ত ধাম। কসরুল খুলদ হচ্ছে অনন্ত ধাম।
এরপরে আমরা জানবো যে রুসাফা কি। রুসাফা হচ্ছে রাজকুমার মেহেদির জন্য নির্মিত একটা রুসাফা, যেটা আমরা দেখতে পাচ্ছি রাজপ্রাসাদ। এটা কিন্তু পরীক্ষা আসে যে রুসাফা কি। ওকে, আচ্ছা, কত খ্রিস্টাব্দে কে রাক্কায় একটি রাজপ্রাসাদ নির্মাণ করেন? এটার আনসার হচ্ছে 772 খ্রিস্টাব্দে আল মানসুর কিন্তু রাক্কায় রাজপ্রাসাদ নির্মাণ করেন 772 খ্রিস্টাব্দে। ওকে, এরপরে তোমরা যে এবারে তোমাদের যে কোশ্চেনটা বলবো খুবই ভাইটাল কোশ্চেন, এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। কাকে পলিসি অফ ব্লাড অ্যান্ড আয়রন বলা হয়? হ্যাঁ, কঠোর ও রক্তপাত নীতি, এই কথাটি কাকে বলা হয়? এটা হবে আবু জাফর আল মানসুরকে কিন্তু বলা হয়। ওকে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। আবু জাফর আল মানসুর সম্পর্কে যে শাসন ব্যবস্থা ছিল, রাজ্য বিস্তার, বিদ্রোহ দমন, প্রশাসনিক ব্যবস্থা, সমস্ত বিষয় কিন্তু আমরা আলোচনা করেছি। তো অলরেডি আমরা 3টে ক্লাস আজকে আমাদের কমপ্লিট হলো। তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে, আগের ক্লাস যারা দেখোনি। আর তোমাদেরকে বলে রাখবো, তোমরা যদি আমাদের একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, ফাজিল থার্ড সেমিস্টার গ্রুপ, আমি গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অবশ্যই তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দেওয়া হবে, বিভিন্ন বিষয়ে আপডেট তোমাদের দেওয়া হবে। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখাবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।